আমি তানভীর আহমেদ। একটা ভার্সিটিতে পড়ছি। আমার ভার্সিটিতে নিশি নামের এক বড় অপুর সাথে প্রেম হয়। অনেকদিন চলে আমাদের রিলেশন। এরপর একটা ঘটনার জন্য তার সাথে আমার ভুল বোঝাবুঝি হয়। তারপর যা হয় সেটা এখন আমি বলছি। আমি সবে ভার্সিটি থেকে বের হলাম। বের হতে দেখলাম নিশি দাঁড়িয়ে আছে একদম গেটের কাছেই। তার চেহারা মলিন, রোদের আলো পড়ে ফর্সা চেহারাটা লাল হয়ে আছে। আমাকে দেখতেই তার লাল মুখটা কেমন জানি স্বাভাবিক হয়ে এলো। চোখে মুখে হঠাৎই একটা প্রশান্তি ভেসে উঠল তার। আমি দেখেও না দেখার ভান করলাম। কিছু দূর হেঁটে চলে এলাম। আমার সাথে বেরিয়ে এলো ইরা। সে নিশিকে দেখতেই তার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমি দূর থেকে ইরাকে বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? ইনি ওই আপুটা না? ঠিক তখনই নিশি এগিয়ে এলো। তানভীর, ইরা তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু সময় চুপ থাকলাম। নিশির দিকে এগিয়ে গেলাম, বললাম, সমস্যা কি আপনার? তানভীর প্লিজ আমার সাথে এভাবে বিহেভ করো না। আমার সহ্য হয় না মোটেও। তো কেমন বিহেভ করব আমি? আপনি আমার থেকে কেমন বিহেভ আশা করছেন? প্লিজ তুমি একটু শান্ত হও, আমার কথা একটু শোনো। আমরা এক জায়গায় বসে কথা বলি। আমার অনেক কথা বলার আছে তোমাকে। আমার আপনার কোনো কথাই শুনতে ইচ্ছে হচ্ছে না নিশি, বরং বিরক্তি পাচ্ছে। 1 বছর আগে যা আপনি নিজেই শেষ করে দিয়েছেন, আজ হঠাৎ কি এমন হলো যে আবার ফিরে আসতে চাইছেন? কি ভাবছেন আপনি? আমি কি খেলার পুতুল? যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে নিয়ে খেলবেন? আমি পুরুষ বলে কি আমার কষ্ট হয় না? আমি কষ্ট পাইনি? নিশি কেঁদে দিল ওখানে। আমিও তো কম কষ্ট পাইনি তানভীর। কষ্টে যে আমারও রাত কেটেছে, তা তোমাকে কি করে বোঝাই আমি? নিশি কাঁদতেই থাকলো সেখানে। আমি তাচ্ছিল্যের হাসি দিলাম। নিশিকে আরো কিছু কঠিন কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু ওর দিকে তাকিয়ে আর কিছু বলতে ইচ্ছে হলো না। উপরে উপরে এমন কঠোর অভিনয়টা করাটা যে ভীষণ কষ্টের তা কেবল আমিই জানি। আমি ইরার দিকে তাকিয়ে বললাম, বাসা যাবি তুই? যাবো তো, তবে আমার সাথে গেলে আয়, না গেলে এখানেই থাক। আমি চলে আসতে চাইলাম। নিশি আবার হাত চেপে ধরলো, ধরে বলল, তানভীর, তানভীর প্লিজ শোনো, একটু একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাস্তার কাছে আসতেই নিশি চিৎকার দিয়ে ডাক দিল, তানভীর, এই তানভীর, তাকাও না এদিকে, একটু দেখো না আমায়। চারপাশের লোকজন তাকিয়ে আছে ওর দিকে, ওকে দেখছে। আমি রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলাম। ইরা পাশে বসলো। আমরা সেখান থেকে চলে এলাম। অথচ আমার কেন জানি মনে হচ্ছে আমার হৃদয়টা আমার ভার্সিটির গেটের কাছে রেখে এসেছি। সেখানে একটা মেয়ে কান্না করছে, আমার হৃদয় তা দেখছে। মেয়েটার কান্না সহ্য হয় না একদম। কান্নার সময় এত নিষ্পাপ লাগে। হঠাৎই ইরা বলে উঠল, তানভীর, এটা কি বেশি হয়ে যাচ্ছে না? কোনটা? তুই ভালো করেই জানিস আমি কোনটার কথা বলছি। কাল মেয়েটার সাথে শপিং মলে দেখা হলো, তুই কি করলি? তোকে যা নয় তা বলে চলে এলি। আজ সেই মেয়েটা সেই অপমানটুকু গিলে আবার তোর সামনে আসলো, তোকে চাইলো, তুই কি করলি? তাকে এভাবে এড়িয়ে গেলি। এসব করে কী প্রমাণ করতে চাস তুই? তুই জানিস একটা মেয়ে এভাবে জনবহুল জায়গায় কান্না করা, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে চাওয়া, চিৎকার চেঁচামেচি করা, এসব কতটা অপমানজনক তার জন্য? কেন মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস, কেন ভোগাচ্ছিস? ইরা, পাক্কা 2 বছর প্রেম করেছি মেয়েটার সাথে। তাও এমন একটা সময়, যে সময়টা ছিল আমার নিজেকে গড়ে তোলার সময়। তুই তো জানিস ইন্টারের 2 বছর একজন ছাত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই এত গুরুত্বপূর্ণ সময়ে আমরা দুজন জমিয়ে প্রেম করেছি। স্বপ্ন দেখেছি নতুন দিনের, গল্প করেছি স্বপ্ন নিয়ে। অথচ অথচ ভার্সিটিতে চান্স পেতেই তার দাম বেড়ে গেল। অহংকারে ছোঁয়া যায় না তাকে, কথা তো দূরের কথা। এদিকে ভার্সিটিতে চান্স না পেয়ে এক প্রকার হতাশ আমি। ঠিক সেই সময়টায় আমাকে ছেড়ে চলে যায় মেয়েটা। কষ্ট কি জিনিস সেই সময়টা তিল তিল করে বুঝিয়েছে। লুকিয়ে লুকিয়ে কান্না করতে শিখে গিয়েছি। ভেতরটা নরম রেখে উপরের চেহারাটা কঠিন করে রাখতে শিখে গিয়েছি আমি। কষ্ট আমাকে পাথর বানিয়ে দিয়েছিল এক সময়। আর আজ তুই এই মেয়েকে সামান্যতম কাঁদতে দেখে তুই এই কথা বলছিস, হ্যাঁ? আমার বুক ফাটা কান্না দেখলে কি বলবি তুই? আর অপমানের কথা বলি? আচ্ছা, আজ যদি তোর জায়গায় আমি থাকতাম, কোনো মেয়ে কি আমাকে খুব সহজে ক্ষমা করে দিত? বল, দিত? আবার চোখের কোনা বেয়ে কফোটা পানি গড়িয়ে পড়লো তখন।
তানবীর, বাইরে নিজেকে যত শক্ত দেখাস তুই ভেতর থেকে কিন্তু ততটা শক্ত না। এসব করে তো তুই নিজেকে আরও বেশি কষ্ট দিচ্ছিস। মেয়েটাকে এইভাবে ফিরিয়ে দিতে ভালো লাগে তোর? ফিরিয়ে দিব না কেন ইরা? কেন দিব না? যে সময়টা আমি দিনরাত তাকে ভেবে কষ্টে ভুগেছি, সেই সময়টা সে তো অন্য কারো হাত ধরে মহানন্দে দিন পার করছিল। কি, নিশিয়াবু প্রেম করছিলেন? হ্যাঁ, তুই জানলি কিভাবে? খবর যেভাবে পেয়েছি আমি। ওকে আমি এমনি এমনি ছেড়ে দেইনি। প্রতিটা দিন ওর ফিরে আসার অপেক্ষা করেছি। একটা ফোন করার অপেক্ষায় ভোর হয়েছে বহুবার। কিন্তু যখন ওই খবরটা শুনলাম তখন সব আশা ছেড়ে দিলাম। ঠিক সেই ক্ষণ থেকে আজ পর্যন্ত তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছিস, পারছিস বলতে? আমার অবুঝ সময়ের নিষ্পাপ প্রেম, যেখানে বিন্দুমাত্র ছলনা ছিল না, তাকে চাইলেই ভুলে যাওয়া যায়? এখন কি এভাবেই দিন কাটাবি? তোকে এমন মনমরা মানায় না তানবীর। তুই বড় প্রাণবন্ত ছেলে, তোকে হাসি খুশিতেই বেশ লাগে। অথচ মাঝে মাঝে তোর এমন মনমরা চেহারা দেখতে হয় যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। নিশিয়াপুর জন্যই তোর এত মন খারাপ হয়, তাই না? আমি কিচ্ছু বললাম না, চুপ করে থাকলাম। ইরার বাসা চলে এলো, ও নেমে গেল। আমি তখন একা একা পুরোনো দিনগুলো ভাবতে ভাবতে চলছিলাম নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এই ফাঁকে চোখ যে ভিজে এলো টেরি পেলাম না। রাত তখন 10:30 বাজে। আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অচেনা নম্বর। ধরেই সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে কোনো শব্দ এলো না প্রথমবারে। আমি আবারও বললাম, কে বলছেন? এরপরও জবাব আসেনি। আমি খানিকটা বিরক্ত হই। ফোন কেটে দেব ঠিক সে সময়ই একটা কাঁপা কাঁপা স্বর ভেসে আসে ওপাশ থেকে। বলল, আমি নিশি। আমি ফোনটাকে কানের কাছে ধরে রাখি। তখন বুকের ভেতরটা হঠাৎই কেমন জানি করে ওঠে। চোখ দুটো হঠাৎ করেই ছলছল করে ওঠে। বেদনার প্রতিযোগিতা করে বাড়ে যেন। অভিমানের পাহাড় ভারী হয় আরো। আমি নিজেকে সামলিয়ে বললাম, কোন নিশি? ওপাশ থেকে ভারী দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে। কেউ একজন খুব করে ধরে আসা গলায় বলল, তানভীর, আমি নিশি। তুমি আমাকে চিনতে পারছো না? আমি স্তব্ধ হয়ে থাকি কিছুক্ষণ। মেয়েটার ভেজা সরা অভ্যস্ত নই আমি। গলা কাঁপে আমার। বুকের ভিতরে 1 বছরের পুরনো চিনচিনে ব্যথাটা জেগে ওঠে নতুন করে। কিছু অনুভূতি যেন পুরনো হয় না, আজীবন তরুণের মতো জাগ্রত থাকে। আমার ভেতরটা তখন কাঁদছে, অথচ ওপরে আমি কড়া স্বরে বলে উঠি, আমার নাম্বার পেলেন কোথায় আপনি? তানভীর, তুমি কি এখনো এমন অচেনা মানুষের মতোই কথা বলবে? এত অচেনা আমি? এই নিশি। নিশি নামের একজনকে চিনতাম আগে, কিন্তু সে তো একসময় অচেনা বলে দূর দূর করে দাঁড়িয়ে দিল। এখন তাকে ভুলে যাওয়াটাই কি স্বাভাবিক নয়? নিশি ফুপিয়ে ওঠে ওপাশ থেকে। তার কান্নার শব্দ ভেসে আসে আমার কানে। বুকে লাগে একদম। সে ভেজা স্বরে বলে, 2টা বছর একসাথে ছিলাম আমরা। আমাদের সেই সময়গুলো তুমি কি এত সহজেই ভুলে যাবে তানভীর? সে 2 বছর আজ আমাকে নতুন করে প্রেম করতে দেয় না। খুব বাধা দেয়, ভয় হয় যদি কেউ আবার ধোকা দেয় তবে তো আমি মরেই যাব। সেখানে তুমি তো বেশ আছো, ভালো আছো, ভালোই থেকেছো। তানভীর, আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আজ 1 বছর পর কিভাবে আপনার স্মরণ হলো আপনি ভুল করেছেন? ওখানে কি আপনার প্রেমিক আপনাকে ছেড়ে দিয়েছে? প্লিজ তানভীর, প্লিজ এইভাবে বলো না। আমি নিতে পারি না এসব। আমি তো নিয়ে এসেছি, খুব সহজে এসব সহে নিয়েছি আমি। এখনই সয়ে যাচ্ছি। তানভীর, প্লিজ তানভীর, আমাকে আর একটা সুযোগ দাও। আজকাল আমার একদমই ভালো লাগে না, দম বন্ধ লাগে আমার। আপনার সাথে এইসব বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই নিশি। আমি চাই আপনি যেখানে থাকুন ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন। ফোন রাখলাম। এই বলে আমি কলটা কেটে দিই। ফোনের ফ্লাইট মোড অন করে বসে থাকি বিছানায়। মন তখন নানা রকম চিন্তায় ব্যস্ত। কে জানে আজও হয়তো ভোর হবে ঘুমহীনতায়, রাত ফুরাবে এক বুক দীর্ঘশ্বাস নিয়ে। পরের দিন ভার্সিটিতে আসতে দেখলাম নিশি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই সে পথ আগলে দাঁড়ালো। তোমাকে আজ আমার কথা শুনতেই হবে, না শুনে কোথাও যেতে পারবে না। আমার ক্লাস আছে, অযথা সময় নষ্ট করবেন না প্লিজ। ক্লাস করে এসো, আমি এখানেই অপেক্ষা করছি। আমার জন্য কারো অপেক্ষা করতে হবে না। আমি অপেক্ষা করব।
কথা বাড়াবেন না প্লিজ, চলে যান এখান থেকে। যাব না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি আর কিচ্ছু বললাম না, চলে এলাম সেখান থেকে। আসতে দেখা হলো ইরার সাথে। যেন আমার অপেক্ষাতেই ছিল ইরা, আমার অপেক্ষাই করছিল সে। আমি কাছে যেতেই ইরা বলল, ওনাকে দেখেছিস? আজও এসেছে। ক্লাস করবি না? ওসব ক্লাস ফ্লাস বাদ দে। শোন, তোকে একটা কথা বলার আছে আমার। কি কথা বল। নিশি আপুকে আমি ডেকেছিলাম এখানে। কি বললি? আবার বল। প্লিজ রাগ করিস না, প্লিজ, তোর ভালোর জন্য ওনাকে ডেকেছি এখানে। ইরা, তুই এটা কেন করলি? তোকে তো আমার ভালো বন্ধু ভেবেছিলাম। চুপ, একদম চুপ, চুপ করে থাকবি তুই, কোনো কথা বলবি না। আমি তোর ভালো বন্ধু বলেই এমন করছি। আমি কিছু বলতে পারলাম না, চুপ করে থাকলাম কেবল। তুই কি জানিস তুই কত বড় ভুলের মধ্যে আছিস? ভুল? কিসের ভুল? নিশি আপু এখনো তুই ছাড়া অন্য কারোর সাথে প্রেম করেনি। তোকে যে তথ্যটা দিয়েছে ভুল তথ্য দিয়েছে। মানে কি বলছিস সব? হ্যাঁ সত্যি বলছি, বরং বেচারি সেই সময়টাই তোর ভালোর জন্য তোর সাথে ঠিকভাবে কন্ট্যাক্ট করেনি, যাতে তুই ভালো করে পড়ে দ্বিতীয়বার আবার কোনো ভালো ভার্সিটিতে চান্স পাস। কারণ নিশি আপু জানে তার সাথে যদি তুই ঠিকভাবে কন্ট্যাক্টে থাকতি তাহলে তোর পড়াশোনাটা ঠিকভাবে হতো না, তাই উনি তোর সাথে যোগাযোগ কমিয়ে দেন। আর প্রেমের ব্যাপারটা বলতে ওনার পেছনে এক সিনিয়র ভাই পড়েছিলেন কিছুদিন, জাস্ট এটাই। আপু ওই সিনিয়র ভাইকে বুঝিয়ে বললেও তিনি মানতে নারাজ ছিলেন। এই ব্যাপারে ওনাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। ছেলেটা নাকি রাত বিরাতে ফোন দিয়ে বিরক্ত করতো, দেখা হলেই কফির অর্ডার করতো, সারাদিন আপুর পেছনে লেগে থাকতো। বাধ্য হয়ে আপু 2 দিন কফি খেয়েছে ওনার সাথে, জাস্ট এতটুকু। ওনাদের মাঝে কোনো প্রেম হয়নি। তুই যা জানিস তা সম্পূর্ণ ভুল, কিংবা বলতে পারি যে তোকে তথ্য দিল ভুল তথ্য দিয়েছে। আমি যেন বোকা বনে গেলাম, কথাগুলো একদম মাথার উপর দিয়ে গেল আমার। বিশ্বাস হচ্ছিল না। তখন আমি ইরাকে জিজ্ঞেস করলাম, ইরা, তুই এত সব কোত্থেকে জানলি? কে বললো? আর তুই কিভাবে বলছিস ও আর প্রেম করেনি? আমি এই কথা কিভাবে বিশ্বাস করব? আমার উপর তোর বিশ্বাস নেই? ছিল আগে, এখন আর নেই। কথাটা বলেই মনে হলো এটা আমি ঠিক করিনি। ইরাকে এই কথাটা বলা ঠিক হয়নি। আমি বা কি করব? মাথাটা কেমন জানি আউড়িয়ে গিয়েছে। ইরা আমার দিকে তাকিয়ে থাকলো কিছু সময়, কি বলবে যেন ভেবে পাচ্ছিল না। তার মুখটা শক্ত হয়ে এলো। তখন আমি বললাম, সরি সরি, রাগ করিস না প্লিজ। কি না কি বলেছি মাথাটা একদমই ঠিক নেই। সত্যি অন্য কেউ হলে এই মুহূর্তে আমি তাকে খুন করে ফেলতাম, তুই বলে ক্ষমা পাচ্ছিস। বল না, তুই ওর খোঁজ পেলি কোত্থেকে? খোঁজটা আমিই লাগিয়েছি। আসলে তোর এমন মনমরা ভাব আমার ভালো লাগে নাই, তাই খোঁজ লাগালাম। আর জানতে পারলাম যে ওনার সাথে আমার এক পরিচিত আপু পড়েন। ভাগ্যের ব্যাপার কি জানিস, নিশি আপু আর আমার ওই আপু দুজনেই দুজনের খুব ভালো বন্ধু। আমার ওই আপুটাই বললো যে নিশি আপু নাকি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট খারাপ করেছে। উনি নাকি খাওয়া দাওয়া ঠিকভাবে করতেন না, মনমরা হয়ে থাকতেন, খুব উদাসী হয়ে গিয়েছিলেন। বড় ভাই যে ঘুরলো নিশাপুর পেছনে, ওই খবরটাও আমাকে আমার আপুটা দিল। আপু এও বলে নিশি আপু নাকি প্রায় রাতে একা একা ফুপিয়ে কান্না করে। তখন সে আমাকে বলেনি কেন? একটা ফোন দিলেই তো পারতো। লজ্জায় বলিনি। সেকেন্ড টাইম তুই খুব ভালো একটা সাবজেক্ট পেয়ে গেলি, উনি লজ্জায় আর ফোন করেননি। যদি তুই এই ভাবিস যে এখন ভালো সাবজেক্ট পাওয়ায় ফিরে আসতে চাইছেন উনি, প্রধানত এই ভয়েই তিনি তোকে ফোন দেয়নি। পরবর্তীতে নিজেকে আর ধরে না রাখতে পেরে ফোন দিয়েছিল কয়েকবার, তোর নাম্বার বন্ধ, তখন সিম পাল্টেছিস। ইস, যদি আমি তখন সিমটা না পাল্টাতাম তাহলে আজ এতটা দিন দু প্রান্তে দুজনকে কষ্ট পেতে হতো না। কিন্তু ওর কাছে আমার বন্ধুদের নাম্বার ছিল তো। কামরুল নামে তোর কোনো বন্ধু আছে? হ্যাঁ আছে, একজন খুব কাছের বন্ধু আমার। তাকে ফোন দিয়েছিল নিশি আপু, বাট বাট কি? তোর ওই বন্ধু নাকি খুব বাজে বিহেভ করে ওনার সাথে, বলে নাকি ভালো সাবজেক্ট শুনেই ফিরে আসতে চাইছেন উনি। এরপরেও যা নয় তা বলেছেন ওনাকে। এই কথায় আপু আরও ভীষণ হার্ট হয়ে যায়। পরে এ ব্যাপারে ট্রাই করেনি। সেদিন আমি গিয়ে ওনাকে অনেক বোঝালাম, বললাম তানবীরও ভালো নেই, আপনি প্লিজ এসে একবার কথা বলে যান। বেচারি সে সুদূর থেকে এলো বটে, অপমান ছাড়া আর কিছুই পেল না।
আমি তখন দ্রুত ফোন বের করে কামরুলকে ফোন দেই। কামরুল ফোন দিতে বলি, দোস্ত তোকে নিশি ফোন করেছিল? ওখানে একটু অবাক হয়ে বলল, হ্যাঁ দিয়েছে। আমি চট করে ফোনটা কেটে দিলাম। ঠিক তখনই আকাশ ডেকে উঠল, বিজলি চমকালো, নীল আকাশ কতক্ষণে কালো হয়ে গেল টেরই পেলাম না। ইরাকে বললাম, ইরা এখন আমার কি করা উচিত? কী করা উচিত মানে? আরে গাধা, দৌড়ে যা, মানুষটা অপেক্ষা করছে তোর জন্য। আমার লজ্জা লাগছে, এই দুদিন যা নয় তা বিহেভ করলাম তার সাথে। তানভীর, তোর মুখটা আজ অন্যরকম সুন্দর লাগছে। কি একটা প্রশান্তি যেন লেপ্টে আছে তোর মুখ জুড়ে। এর জন্য তুই দায়ী ইরা, তুই দায়ী, একমাত্র তুই দায়ী। তুই জানিস না তুই আমাকে কি দিয়েছিস? আমাকে নতুন করে বাঁচার পথ করে দিয়েছিস তুই। যা এখন, ট্রিটটা পরে নিব। আমি হাসলাম, উঠে দাঁড়ালাম সেখান থেকে, ব্যাগটা ওর দিকে ছুঁড়ে মেরে বললাম, ক্লাসে চলে যা, বৃষ্টি আসছে। ইরা ক্লাসে গেল না, চুপচাপ বসে থাকলো। আমি ধীর পায়ে এগোলাম গেটের দিকে। ঠিক গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার জন্য দাঁড়িয়ে আছে, আমার জন্য কান্না করছে, সে চিৎকার চেঁচামেচি করছে। আমি অনেকটা পৌঁছে গেলাম, ঠিক তখনই ঝুম বৃষ্টি শুরু হলো। আমি গেট দিয়ে বেরোতে দেখলাম নিশি গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো বন্ধ, তার মুখটা আকাশের দিকে তাক করা, তার বজ্র চেহারা বৃষ্টির ফোঁটা পড়ছে, চোখের গাঢ় কাজল ধীরে ধীরে লেপটে গেল, মুখটা কেমন লালচে হয়ে এলো। তাকে তখন অনিন্দ সুন্দরী লাগছিল, কাজল লেপটে গেল। কোনো মেয়েকে এতটা সুন্দরী লাগে তা আমার জানা ছিল না। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, খুব চুপি চুপি, কেবল দাঁড়িয়ে থাকলাম আমি। মেয়েটা তখন প্রায় ভিজে গিয়েছে। আমি তাকিয়ে থাকলাম তার বন্ধ চোখ জোড়ার দিকে। চোখ খুলতেই মেয়েটার জাদু শুরু হবে মুগ্ধতার গল্প। আমি তাকিয়ে থাকলাম, হঠাৎই নিশি যেন আমার উপস্থিতি টের পেল। দুচোখ মেলে আমাকে দেখতে স্তব্ধ হয়ে গেল সে, চোখে তার ভীষণ নীরবতা, কি ভীষণ মায়া লেপটে আছে সেখানে। নিশির চোখে জল জমলো, দ্রুত গড়িয়ে পড়লো যেন, ভেজা সরে বলল, ইরা মেয়েটা সব বলে দিয়েছে তাই না? এই কথাগুলো কি আরো আগে বলা যেত না? একটা বছর কি প্রচন্ড কষ্টে কাটালাম না, তুমি কি জানো? এই বলে খানিকটা এগিয়ে গেলাম নিশির দিকে। তখন নিশি বলল, তানভীর, খানিকটা অহংকার বোধ আমার ছিল, এই কথাটা অস্বীকার করব না আমি। এই অহংকারের চোটে কিছুদিন ভাব নিলাম আমি, ইচ্ছা করেই কথা বলিনি তোমার সাথে। কিন্তু জানো, এরপর একদিন হঠাৎই আমার মনে হলো আমার কিছু একটা নেই। আমি কেউ একজনকে ভীষণ মিস করছি, ভীষণ রকমভাবে। হঠাৎই যেন তোমার অপূর্ণতায় ভুগতে থাকলাম। মনে হলো তুমি ছাড়া আমি ভালো নেই, একদমই নেই। ভাবলাম তোমাকে গিয়ে সারপ্রাইজ দিই, গিয়ে জড়িয়ে ধরবো তোমায়। কিন্তু পড়াশোনার ক্ষতি হবে ভেবেই যাইনি, কারণ আমি জানতাম তুমি সেকেন্ড টাইম ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য খুব করে পড়েছিলে, তাই আর বাধা হয়নি। এরপর তো সবই জানো, কারণে কিংবা অকারণে ভুল বোঝাবুঝির দরুন আমরা আজ কত দূরে চলে গিয়েছি তানভীর। এই দূরে যাওয়ার ব্যথাটা যে কি ভীষণ প্যারা দিত আমায়, তা তোমাকে বলে বোঝাতে পারবো না, মোটেও পারবো না। নিশি কেঁদে দিল। আমি আরো খানিক এগিয়ে গেলাম, ভেজা স্বরে অনেকটা লজ্জায় মাথা নিচু করে বললাম, আমাকে ক্ষমা করে দাও নিশি, এই দুদিনে খুব বাজে বিহেভ করে ফেলেছি, তাই না? প্রিয় মানুষের খানিকটা অবহেলা একদমই সয়ে নেওয়া যায় না। বুক ফেটে চিৎকার আসে তখন, কি যে কষ্ট হয়। নিশি কাঁদতে থাকলো। আমি ওর কাছে চলে গেলাম, একদম কাছে। আমায় কাছে পেতে এসে হঠাৎ পাগলের মতো করে জড়িয়ে ধরতো আমায়, গা কাঁপিয়ে কাঁদতে থাকলো কেবল। বললো, এই একটা আলিঙ্গনের জন্য আজ এতটা দিন কতটা অপেক্ষায় ছিলাম, তা যদি তুমি জানতে তানভীর, তবে আমার সাথে এমন ব্যবহার করতে না। সরি নিশি, আমি খুব সরি। এর জন্য যা শাস্তি দাও তাই মাথা পেতে নেবো আমি। সে আবার জড়িয়ে ধরে বেজা সরে বলল, যাও, দিলাম শাস্তি। আজীবন আমার কাছে থাকবে, আমাকে নিয়ে ভাববে সেই আগের মতো করে, মুগ্ধ নয়নে তাকিয়ে দেখবে আমায়। তুমি কেবল আমারই হবে, কেবল আমার। শাস্তি মেনে নিলাম আমি। নিশি যেন আমাকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরলো। এমন লোকালয়ে আমরা একে অপরকে জড়িয়ে ধরে থাকলাম। উৎসুক জনতা তা দেখলো কেবল, দেখুক তারা। আমার কি, আমি তো আমার পৃথিবীটা পেয়ে গেছি, এই অনেক। প্রশান্তি পাওয়া যে কত বড় পাওয়া
তা কেবল যে পায় সেই বোঝে।